সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুভূতি ক্লাস। বরাবরের মতোই প্রেজেন্টেশন রয়েছে আমি মুন্সি আলিম। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মানব কল্যাণ। 2020-2021 শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে এই প্রবন্ধটি মানব কল্যাণ। এটি কি বলেছি? এটি হচ্ছে একটি প্রবন্ধ। এই প্রবন্ধটি লিখেছেন বাংলা সাহিত্যের, বাংলা ভাষার অন্যতম প্রধান একজন খ্যাতিমান লেখক। তার নাম হলো, কি নাম বলেছি? আবুল ফজল। এই হলো আবুল ফজল। দেখতে পাচ্ছেন খুব পরিপাটি মানুষ, খুব যশস্বী লেখক, খুব কি বলবো, চিন্তাশীল লেখক, বিদগ্ধ লেখক। তাকে এক কথায় বলা হয়ে থাকে প্রগতিশীল লেখক বা যুক্তিবাদী লেখক। আপনারা আরও তাকে উপাধি দিতে চাইলে দিতে পারেন মননশীল লেখক। তো এই আবুল ফজল, আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী, একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীতে, তাদের জন্য তো এটা কাজে লাগবেই। ইভেন যারা আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদের বিশেষ করে পিএসসির অধীনে বিসিএস থেকে শুরু করে শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ বা খুব কাজে আসবে। এই কারণে কাজে আসবে কারণ পিএসসির সিলেবাসভুক্ত একজন লেখক হচ্ছেন কে? আবুল ফজল। সুতরাং এই ক্লাসটি আপনাদের জন্য খুব গুরুত্ব বই নিয়ে আসবে। তো যেটা বলতেছিলাম আবুল ফজলের কথা, এই খ্যাতিমান লেখক জন্মগ্রহণ করেছেন কত সালে? 1903 সালে। কত সালের কথা বলছি? 1903 সালের কথা বলছি। এই 1903 সালে কিন্তু আরেকজন বিখ্যাত কবি বাংলা সাহিত্যে জন্মগ্রহণ করেছেন। আপনারা তাকে চিনেন, খুবই পরিচিত কবি। তার নাম হলো কি? তার নাম হলো জসিমউদ্দিন। আমরা তাকে পল্লী কবি জসিমউদ্দিন হিসেবে চিনি, পল্লী কবি হিসেবে জানি জসিমউদ্দিন। এই দুজনই কিন্তু জন্মগ্রহণ করেছেন কত সালে? 1903 সালে জন্মগ্রহণ করেছেন। তবে আবুল ফজল 1903 সালের কত তারিখে জন্মগ্রহণ করেছেন? জন্ম তারিখ কিন্তু দুজনে একটু ভিন্ন, কিন্তু জন্ম সালটা এক। 1903 সালের কথা বলছি, 1 জুলাই জন্মগ্রহণ করেছেন। কোথায় জন্মগ্রহণ করেছেন? সেই বাণিজ্য নগরী চট্টগ্রাম। কোথায় বলেছি? চট্টগ্রাম, বাণিজ্য নগরী চট্টগ্রাম। চট্টগ্রামের কোথায় বলেছি? চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কোন গ্রামে? গ্রামের নামটা হলো কেউচিয়া। একটু কঠিন মনে হলো? একবার দেখে পড়বেন, দেখবেন ইজি হয়ে গেছে। কেউচিয়া কোন উপজেলার কথা বলছি? সাতকানিয়া উপজেলার কথা বলছি। তার পিতার নাম হলো, পিতার নামটা মনে রাখবেন, আপনাদের কাজে আসবে। পিতার নাম হলো ফজলুর রহমান। কি বলেছি? ফজলুর রহমান। সাথে সাথে মাতার নামটা কিন্তু আমাদের মনে রাখা উচিত। একটা সময় কিন্তু আমাদের শুধু পিতার নাম কাউন্ট হতো, মাতার নাম কাউন্ট হতো না। এখন কিন্তু আমাদের একেবারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু একেবারে জন্ম নিবন্ধন থেকে শুরু করে ভোটার লিস্ট, ন্যাশনাল আইডি কার্ড, সব জায়গাতে কিন্তু মাতার নাম লাগে। তাহলে আমরা যখন লেখক পরিচিতি, কবি পরিচিতি যখন পড়বো, তখন কিন্তু পাশাপাশি আমরা দুইটাই একটু নোট করে নেওয়ার চেষ্টা করবো। প্রথমত তার পিতার নাম ফজলুর রহমান এবং মাতার নাম হচ্ছে গুলশানারা। কি বলেছি? গুলশানারা। এই গুলশানারা এবং ফজলুর রহমান এই উভয়ে কিন্তু একমাত্র পুত্র সন্তান ছিলেন কে? আবুল ফজল। তাহলে বুঝতে পারছেন খুব আদরের সন্তান ছিল। তার প্রথম জীবন শুরু হয়েছে কিন্তু মসজিদে ইমামতি দিয়ে। খুব বিস্ময়কর, আমি কিন্তু তথ্যগুলো দিয়ে যাবো আজকে আপনাদের কাছে, কিন্তু খুব বিস্ময়কর মনে হবে। একজন স্কুল শিক্ষক, একজন মসজিদের ইমাম, তার প্রথম ছিল ইমামতি, তারপরে সে একটি স্কুলে সে জয়েন করলো। তার আগে আমি একটু তার ব্যাকগ্রাউন্ড, এডুকেশনের ব্যাকগ্রাউন্ড আমি একটু দিচ্ছি। যে আপনারা জানেন সে প্রথম ভর্তি হয়েছিল কিন্তু চট্টগ্রাম সরকারি মাদ্রাসা, সেখানে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হয়েছিল কত সালে? 1923 সালে। কত সালে? 1923 সালে। তারপরে সে ভর্তি হলো ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে। সেখান থেকে সে 1925 সালে আইএ পাশ করে। তারপরে সে ঢাকা ইউনিভার্সিটি থেকে 1924 সালে সে বিএ কমপ্লিট করে। এরপরে কিন্তু তার অনেকটা গ্যাপ পড়ে যায়, গতানুগতিক ধারা সে কিন্তু এমএ পাশ করতে পারেনি। এর অনেক গ্যাপ পড়ে, অর্থাৎ 1940 সালে। কত সালে? 1940 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সে কি করেছে? এমএ পাশ করেছে।
আমি বলছিলাম সে তার প্রথম জীবন শুরু করেছিল কি দিয়ে? ইমামতি দিয়ে। গ্রাজুয়েশন কমপ্লিট করে সে প্রথম জয়েন করলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে দ্বিতীয় মৌলবী হিসেবে। আমি বলছিলাম প্রথম কিন্তু সে শুরু করেছিল ইমামতি দিয়ে, এরপরে সে যোগদান করলো দ্বিতীয় মৌলবী হিসেবে। এরপরে আমরা দেখলাম যে কোনো চাকরি তার স্থায়ী হলো না, সরকারি মাদ্রাসায় সেখানে সে 2 মাসের মতো সে চাকরি করলো সেখানে। এরপরে আমরা দেখলাম কাজেম আলী বেসরকারি হাই স্কুল একটা আছে, সেই হাই স্কুলে সে কিন্তু কী করলো, অস্থায়ীভাবে প্রধান শিক্ষকের পদ সে গ্রহণ করলো বা প্রধান শিক্ষক হিসেবে সে যোগদান করলো। সেখানেও বেশি দিন তিনি টিকলেন না। এরপর দেখলাম আমরা 1933 সালে উনি কী করেন, খুলনা জেলা স্কুলে দ্বিতীয় পণ্ডিত। এখন এই পোস্টগুলো কিন্তু নাই, ওই সময়ে কিন্তু এই পোস্টগুলো ছিল। তো বলছিলাম আমরা দ্বিতীয় মৌলবী। আপনারা জানেন যে ওই সময়ে বলতে কোন সময়, তার সময়ের কথা বলছে, সেই 1933-34 অর্থাৎ 1950 সনের আগের কথা বলছি। ওই সময়গুলোতে স্কুলে দ্বিতীয় পণ্ডিতের একটা পোস্ট ছিল। এখন কিন্তু দ্বিতীয় পণ্ডিত বলতে কিছু নাই, সহকারী শিক্ষক হিসেবে এখন যায়। তারপরে দেখলাম যে 1933 সালে উনি খুলনা জেলা স্কুলে উনি কিন্তু বেশ কিছুদিন শিক্ষকতা করেছেন। তারপরে আমরা দেখলাম 1933 বলে 1937 সালে উনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে উনি কিন্তু পাশ করেছেন বাংলায় অনার্স মাস্টার্স। কিন্তু আবার কোনো চাকরি কিন্তু তার কিন্তু স্থায়ী হয়নি। সে যদি বাংলাতে পড়াশোনা করেছে, আমরা দেখলাম 1937 সালে সেই চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে সে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করলেন। এর অনেক পরে সে কি দেখলাম যে 1941 সালের কথা, 1941 সালে উনি কী করলেন, কৃষ্ণনগর কলেজে উনি প্রথম কী করলেন, বাংলা প্রভাষক হিসেবে যোগদান করলেন, তার মনোনীত সাবজেক্টে যোগদান করলেন। এরপরে আমরা দেখলাম 1943 সালে উনি চট্টগ্রাম কলেজে যোগদান করলেন। এভাবে কিন্তু উনি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান উনি কিন্তু চেঞ্জ করেছেন এবং 1959 সালে উনি অবসর গ্রহণ করেন। যেটা সবচাইতে বিস্ময়কর বিষয়, আমি যেটা আপনাদের প্রথমেই বলেছিলাম, একটা হিংস দিয়েছিলাম যে তার জীবনটা কিন্তু চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছে। উনি শুরু করেছিলেন ইমামতি দিয়ে, শুরু করেছিলেন দ্বিতীয় মৌলবী হিসেবে। কিন্তু আমরা দেখি যে 1973 সাল, মনে রাখবেন 1973 সালে সে কী করেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। এটা কিন্তু মোটেও চারটিখানি কথা না। একজন মসজিদের ইমাম, একজন স্কুল শিক্ষক, পণ্ডিত, দ্বিতীয় মৌলবী, সে তার ক্রমপর্যায়ে তার নিজের মেধা দিয়ে, নিজের মননশীলতায় সে কী করেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে কী হয়েছে, 1973 সালে উপাচার্য হয়েছে। শুধু এখানেই না, আমরা দেখলাম যে উনি রাষ্ট্রপতির উপদেষ্টা হয়েছেন কত সালে, 1975 সালে। রাষ্ট্রপতির উপদেষ্টা হয়ে উনি কী করেছেন, শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে উনি দায়িত্বে ছিলেন আর কি। তো যদিও এটা বেশি দিন উনি করেন নাই, অর্থাৎ 1975 সালে জয়েন করলেও ব্যক্তিগত কারণ দেখে 1977 সালের 23 জুন উনি কী করেছেন, এখান থেকে পদত্যাগ করেছেন। তার সবচেয়ে আলোচনার যে বিষয়টা, অর্থাৎ তাকে কেন্দ্র করে যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচনা আসে, সেটা হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলনের কথা। তাকে বলা হয় বুদ্ধির মুক্তি আন্দোলনের পুরোধা। তিনি একটি সংগঠন দাঁড় করেছিলেন, সেই সংগঠনের নাম হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ, খুবই আলোচিত মুসলিম সাহিত্য সমাজ। এই মুসলিম সাহিত্য সমাজ, এই সংগঠনের যারা সদস্য ছিল, তাদের চিন্তা চেতনা প্রকাশ করার জন্য একটি পত্রিকা তারা প্রকাশ করতো। সেই পত্রিকাটার নাম হলো শিখা পত্রিকা, আপনারা জানেন। এবং এটি 1926 সালের কথা বলছি। 1926 সালে শিখা পত্রিকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় এবং তাদের চিন্তা চেতনাগুলো শিখা পত্রিকার মধ্য দিয়ে প্রকাশ পেতে থাকে। তো আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেরকম কবি হিসেবে জানি, আসলে কি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি না, তিনি আরও অনেক কিছু লিখেছেন। তিনি যেরকম গল্প লিখেছেন, তিনি সেরকম প্রবন্ধ লিখেছেন, তিনি উপন্যাস লিখেছেন, ছোট গল্প বা কথা সাহিত্য, নাটক তো আছেই। এরকম আবুল ফজল কিন্তু অনেক কিছু লিখেছেন, কিন্তু তাকে প্রধানত বলা হয়ে থাকে প্রাবন্ধিক, যশস্বী প্রাবন্ধিক। তো ওনার খ্যাতিমান, আমি যেগুলো আপনাদের পরীক্ষা উপযোগী বেশি আমি সেগুলো এখানে হাইলাইট করার চেষ্টা করব। তার ফেমাস দুটো উপন্যাস, একটি উপন্যাসের নাম হলো চৌচির, মনে রাখবেন, কি বলছি, চৌচির। এবং আরেকটি উপন্যাসের নাম হচ্ছে রাঙা প্রভাত, মনে রাখবেন। এই দুটোই কিন্তু খ্যাতিমান।
তারপরে তিনি গল্প গ্রন্থ লিখেছেন। একটি গল্প গ্রন্থের নাম হচ্ছে মাটির পৃথিবী এবং আরেকটি গল্প গ্রন্থের নাম হচ্ছে মৃতের আত্মহত্যা। কি নাম শুনে কি পড়তে ইচ্ছা করছে? হ্যাঁ, না পড়লে কিন্তু বুঝবেন না। অসাধারণ গল্পের বই মৃতের আত্মহত্যা, খুবই আলোচিত মৃতের আত্মহত্যা। আর একটি মাটির পৃথিবীর কথা বলছি। এছাড়া আমি যেটা বললাম যে তিনি হচ্ছেন আসলে মরণশীল একজন লেখক, তিনি হচ্ছেন যুক্তিবাদী একজন লেখক, তিনি হচ্ছেন প্রগতিশীল একজন লেখক। এই যুক্তিবাদী লেখক, প্রগতিশীল লেখক, তার মেধার সবচেয়ে বিকাশ আমরা যেখানে দেখতে পাই সেটা হচ্ছে প্রবন্ধ। তিনি বেশ কিছু প্রবন্ধ লিখেছেন। একটি প্রবন্ধের নাম হচ্ছে সাহিত্য সংস্কৃতি সাধনা, মনে রাখবেন, সাহিত্য সংস্কৃতি সাধনা। তারপর আরেকটি প্রবন্ধের নাম হচ্ছে মানবতন্ত্র, স্টার চিহ্ন দিয়ে রাখবেন, মানবতন্ত্র খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটি প্রবন্ধের নাম হচ্ছে দিনলিপি। আরেকটি প্রবন্ধের নাম হচ্ছে রেখাচিত্র। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু এটা আসে, ইভেন বিসিএস পরীক্ষাতে আসে। নিম্নের কোন প্রবন্ধটি আবুল ফজলের? অথবা এরকম আসতে পারে যে রেখাচিত্র বইটি কার লেখা, এরকম করে আসতে পারে। কি বলছিলাম? রেখাচিত্র হচ্ছে আবুল ফজলের গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধের বই। এবং সর্বশেষ আরেকটি প্রবন্ধের নাম বলবো দুর্দিনের দিনলিপি, মনে রাখবেন। কি বলছি? দুর্দিনের দিনলিপি। তো আবুল ফজল তার এই সাহিত্য স্বীকৃতির বা সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। 2012 সালে আমরা দেখতে পাই বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, যেটাকে আমরা বলি স্বাধীনতা পুরস্কার, সেটা তিনি লাভ করেন। এছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি প্রেসিডেন্ট প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি আদমজী সাহিত্য পুরস্কার পেয়েছেন, নাসিরউদ্দিন স্বর্ণপদক পুরস্কার পেয়েছেন, মুক্তধারা সাহিত্য পুরস্কার পেয়েছেন, আব্দুল হাই সাহিত্য পদক পেয়েছেন, তারপরে রাষ্ট্রীয় সাহিত্য পদক পেয়েছেন এবং সর্বশেষ আমরা দেখি সমকাল পুরস্কার পেয়েছেন। এখানে কিন্তু শেষ নয়, তাকে কিন্তু মানে বাংলাদেশের সর্বোচ্চ ইউনিভার্সিটি, যেটা আমি বললাম ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তাকে কি করেছে, মানে সম্মান দিয়ে তাকে ডক্টরেট উপাধি দিয়েছে। এটা মনে রাখবে 1974 সালে কি ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ লিটারেচার উপাধিতে ভূষিত করেছেন। 1883 সালের 4 মে। যে প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হচ্ছে সেই প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে মানবতন্ত্র। কি বলেছি? মানবতন্ত্র। আমাদের পরবর্তী ক্লাস হবে মানব কল্যাণ বিষয় নিয়ে, অর্থাৎ মানব কল্যাণ বিষয়ের ডিটেলস নিয়ে আমরা পরবর্তী ক্লাসটি নিব। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।